আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলাগুলো চলমান তার বিরুদ্ধে এই যে ৩টা মামলার রায় গত ২৭শে নভেম্বর একসাথে হয়েছে। যে মামলা ৩টা ছিল বিভিন্ন দুর্নীতি মামলা। তার ভিতরে রাজুকের যে প্লট বরাদ্দ মামলা, সেই মামলার সেখানে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে যে মামলা, সেই মামলার রায়, এই বিষয়টা আলোচনা করতে চেষ্টা করব। সেখানকার অসঙ্গতি এবং আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর যে সমস্ত প্রতিক্রিয়া, সেগুলো আলোচনা করতে এখানে চেষ্টা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করি। আপনারা জানেন ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে বিভিন্ন মামলাগুলো একের পর এক আওয়ামী লীগের বিরুদ্ধে, অর্থাৎ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হয়েছে। এখন সেই মামলাগুলোর এখন পর্যায়ক্রমে রায় হচ্ছে, যে রায়গুলো আমরা ইতিপূর্বে বলেছি যেগুলো সুপারসনিক গতিতে হচ্ছে। এখন এই মামলাগুলোর রায় সুপারসনিক গতিতে হচ্ছে, সেটা আমাদের কোনো বিষয় না। সেটা আসলে বর্তমান যেই সরকার আছে তাদের বিষয়, তারা কেন এই রায়গুলো দিচ্ছে। এখন এই রায়গুলো তারা দিচ্ছে, আমরা আগের ভিডিওতে বলেছি যে অন্য মানুষের ভিডিও, মানে অন্য জনসাধারণ, আমি আমাদের রায়গুলো কিন্তু এত দ্রুত দেওয়া হচ্ছে না। শুধুমাত্র আওয়ামী লীগের হাই প্রোফাইল যে সমস্ত ব্যক্তিগুলো আছে তাদের রায়গুলো এখানে দ্রুত আসছে, তারই অংশ হিসেবে বিশেষ করে শেখ হাসিনার মামলা রায়গুলো এই দ্রুত আসছে। এখন এই যে আমরা আলোচনা করব এখানে যে পূর্বাঞ্চলের যে প্লট বরাদ্দ মামলা, সেই মামলাতে শেখ হাসিনার কে সেখানে ৩টি মামলায় আলাদা আলাদাভাবে ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন সেই সাথে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, তাদেরকে আলাদা আলাদা মামলায় ৫ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন এই যে কারাদণ্ড দেওয়া হয়েছে হলো শেখ হাসিনা, বা কারাদণ্ডের রায় শেখ হাসিনা বা তার ছেলে মেয়েদের বিরুদ্ধে, এই বিষয়ে আসলে আইন কী বলে, বা আপনি যদি রাজুকের যেসব বিধিমালা বা নিয়ম আছে, সেই নিয়ম যদি তাকান, সেখানে বলা হচ্ছে যে, মানে আদালতে যেটা বলা হচ্ছে যে রাজুকের যে বিধিমালা বা নিয়ম, এটা অনুসরণ করা হয়নি এই পূর্বাঞ্চলের প্লট বরাদ্দের ক্ষেত্রে। হ্যাঁ, এখন এখানে অভিযোগে বলা হয়েছে, মামলার যে অভিযোগে বলা হয়েছে, হাসিনা ২০০৯ সালে, অর্থাৎ শেখ হাসিনা ২০০৯ সালে নির্বাচিত হওয়ার পরে তিনি পূর্বাঞ্চলের যেই এই যে রাজুকের যে প্লট আছে, এই প্লট নিজের ক্ষমতা অপব্যবহার করে এখানে তিনি ৬টি প্লট নিজের এবং তার পরিবারের সদস্যদের নামে নিয়েছেন। অভিযোগে কিন্তু এটা বলা হয়েছে। এখন এই যে অভিযোগে যেটা বলা হয়েছে, এটা সত্যটা কতটুকু, আমরা যদি মামলার যে পর্যালোচনা, সেই পর্যালোচনা দেখি, সেখানে বলা হয়েছে শেখ হাসিনা কিন্তু এখানে আবেদন করেননি। অর্থাৎ পূর্বাঞ্চলের যে প্লট, এই প্লট বরাদ্দ নেওয়ার জন্য তিনি কোনো আবেদন করেননি। দর্শক, এখানে কিন্তু লক্ষণীয় বিষয়, আপনি কোনো কিছু নেয়ার জন্য যখন আবেদনই করেননি, তখন আপনার নামে কীভাবে প্লট গেল, এখানে কিন্তু বিষয় একটা। এখন এই বিষয়টা কিন্তু আপনারা জানেন, গত ২৭শে নভেম্বর রাতে এই যে প্রবীণ আইনজীবী, এই যে বা জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না, তিনিও কিন্তু ফেসবুক লাইভে এসে বলেছিলেন যে যেখানে শেখ হাসিনা কোনো আবেদনই করেনি, সেখানে তাকে এখানে ২১ বছরের দণ্ড কীভাবে দেওয়া হয়। দর্শক, বিষয়টা কীরকম হয় আপনি দেখেন, যে রাজুকের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনার সেখানে আবেদনকারীকে আবেদন করতে হয়। আবেদন করার পরে তারপর তার নামে এখানে যেই প্লট যাবে, এখন সেটা যাচাই বাছাইয়ের অনেক ধাপ আছে, সেই ধাপ অতিক্রম করার পরে তারপর প্লট পাবেন। কিন্তু যেখানে আপনি আবেদন করেননি, সেখানে আপনার কীভাবে প্লট পেলেন, সেটাও একটা বিষয়। এখন রাজুকের যেই আইন আছে বা বিধিমালা আছে, সেই বিধিমালার ৫ নং ধারা অনুযায়ী আপনার প্রেসক্রাইবড যে ফর্ম আছে, ওই ফর্মের মাধ্যমে বা আবেদন করতে হবে। মানে ওই ফর্ম ছাড়া কিন্তু আবেদন করা যাবে না। এখন ওই ফর্ম ছাড়া আবেদন না করে তাহলে কী হয়েছে, এখানে বলা হচ্ছে যে সাবেক যে প্রতিমন্ত্রী ছিলেন শরীফ আহমেদ, সেই প্রতিমন্ত্রীর নির্দেশে বা তার যে আদেশ, প্রতিমন্ত্রীর আদেশে এই যে শেখ হাসিনার নামে প্লট দেওয়ার জন্য এখানে নোট করা হয়েছে। সেই নোটের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে এই শেখ হাসিনার নামে ৬টা প্লট, বা শেখ হাসিনা বা তার যেই পারিবারিক ব্যক্তিগণ আছেন, তাদের নামে এই ৬টি প্লট দেওয়া হয়েছে। এখন সেক্ষেত্রে দর্শক, দোষী কে? দোষী তো যে পেয়েছে তিনি দোষী না, যারা দিয়েছে তারা দোষী। এখন এই ক্ষেত্রে বিষয়টা এরকম যে, আপনি দেখেন এই যে মামলার এখানে যে রায় হয়েছে, তাহলে তো এর দায়ভারটা, মানে রাজুকের যে প্লট বরাদ্দ হয়, এটা কিন্তু শুধু একটা জায়গায় না, এখানে রাজুক দায়ী আছে, সেই সাথে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দায়ী। এখন যৌথভাবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন যে সমস্ত কর্মকর্তারা ছিলেন, তারা দায়ী হবেন।
এখন এই মামলায় তাহলে আমরা দেখি তাদের কি দায় হয়েছে বা তাদের কি বিচার দেওয়া হয়েছে। যেহেতু শেখ হাসিনার দায় বা শেখ হাসিনাকে যেহেতু 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজুকের কর্মকর্তাদের দায় আমরা একটু দেখে আসি। রাজুকের তৎকালীন যিনি সদস্য ছিলেন খুরশিদ আলমকে শুধুমাত্র 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যিনি এই যে কর্মকর্তা ছিলেন সাইফুল ইসলাম সরকার, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এখন দর্শক, বিষয়টা এরকম দাঁড়িয়েছে, আপনি বাসায় বসে আছেন, আপনি মনে করেন হাই প্রোফাইল ব্যক্তি, আপনার বাসায় মনে করেন হঠাৎ করে আপনি পিৎজা খেলেন। এখন এই পিৎজা কই থেকে আসলো, কিভাবে আসলো, কি করে আসলো, আপনি কিছুই জানলেন না, কিন্তু আপনি খেয়ে ফেললেন। হ্যাঁ, এখন এখানে দায়ী আপনি কাকে দিবেন? যিনি পিৎজা মানে অর্ডার করছেন তিনি দায়ী, নাকি যিনি এই যে পিৎজাটা ডেলিভারি নিয়ে আসছে, যে ডেলিভারি ম্যান, সেই ডেলিভারি ম্যান দায়ী, নাকি যিনি পিৎজাটা বাসায় আপনার দারোয়ান মনে করেন যে পিৎজাটা রিসিভ করলো, নাকি দারোয়ান দায়ী, নাকি এই যে পিৎজাটা দারোয়ান রিসিভ করার পরে আপনার যে বাসার গৃহপরিচারিকা বা গৃহপরিচারিকা আপনাকে পিৎজাটা সার্ভ করে দিল না, সে দায়ী, নাকি না আপনি খেলেন আপনি দায়ী? আসলে এটা যদি এই পিৎজার বিষয়টা দিয়ে যদি আমরা বুঝি, তাহলে এটা দায়ী সম্পূর্ণ এখানে সবকটা ব্যক্তি। এখন সবকটা ব্যক্তি যদি এখানে দায়ী হয়, তাহলে আপনি শেখ হাসিনাকে এখানে 21 বছরের কারাদণ্ড দিলেন। ওই যে রাজুকের যে সমস্ত কর্মকর্তা আছে তাদেরকে মানে একদম বেকসুর খালাস, আবার কাউকে 1 বছরের কারাদণ্ড, মানে নামমাত্র আইওয়াসের মতো। সুতরাং এটা কীরকম জানি হয়। তাই এই বিচারিক বিষয়গুলো আসলে অসঙ্গতি দেখে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলো তারা মুখ খুলছে, তারা মুখ খুলছে। বিশেষ করে এই যে হিউম্যান রাইটস ওয়াচ যারা আছেন, সেই হিউম্যান রাইটস ওয়াচ এই যে শেখ হাসিনাকে যাতে ভারত প্রত্যর্পণ না করে, বাংলাদেশের হাতে যাতে হস্তান্তর না করে, এই জন্য আসলে হিউম্যান রাইটস ওয়াচ সেখানে অনুরোধ জানিয়েছে। জাতিসংঘ এখানে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। জাতিসংঘ বলছে যে ব্যক্তির অনুপস্থিতিতে যে বিচারিক কার্যক্রম পরিচালিত হচ্ছে, এটা আসলে আন্তর্জাতিক যে বিচারিক মানদণ্ড আছে, সেই মানদণ্ডের অবক্ষয় ঘটিয়েছে বা মানদণ্ডকে প্রশ্নবিদ্ধ করেছে। তারপর এই বিষয়ে কিন্তু আরও আপনার যে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ জুরিস তারা ঘোষণা দিয়েছে, এই শেখ হাসিনার এই রায়, যে সমস্ত রায়গুলো হচ্ছে, এই রায়ের বিরুদ্ধে তারা জাতিসংঘের যে আদালত আছে সেখানে যাবেন। এবং এখান থেকে বসে নেই আপনার অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই রায়ের বিরুদ্ধে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তারা এটাকে অসঙ্গতিপূর্ণ বলেছে। আর তাছাড়া সর্বশেষ যেই বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের সময় জামাত সমর্থিত বা জামাতের যেই শীর্ষ পর্যায়ের নেতৃত্বের যে মানবতাবিরোধী অপরাধের জন্য বিচার করা হয়েছিল, ওই বিচারের মানে মানে সরকারের বিপক্ষে বা বিচারের বিপক্ষে জামাতের পক্ষে যে সমস্ত আন্তর্জাতিক আইনজীবীরা সেখানে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালিয়েছেন, তাদের ভিতরে ছিলেন এই যে জন ক্যালমেক। এই জন ক্যালমেক তিনি কিন্তু এই শেখ হাসিনার এই বিচারিক কার্যক্রম নিয়ে আন্তর্জাতিকভাবে তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন এখানে। সুতরাং এই বিচারিক কার্যক্রমগুলো যেন একটু বা ত্রুটিপূর্ণ হচ্ছে বা বিচারিক কার্যক্রমগুলো সঠিক হচ্ছে না, এটা তিনি আসলে অবলীলায় বলেছেন। তাছাড়া আপনার যদি দেখেন, গত 26শে নভেম্বর 2025 লন্ডনের হাউস অফ আপনার লর্ডসের যে সেমিনার কক্ষ, সেখানে এক অনুষ্ঠানে সাবেক এবং বর্তমান যেই যারা এমপি আছেন বা যারা হাউস অফ লর্ডসের সদস্য, তারা এবং আন্তর্জাতিক মানের যে সমস্ত আইনজীবী, বিশেষ করে সেখানে আপনার ইয়ান জন কারি স্মিথ, তারপর গিয়া শ্রীমানজু, তারপর গিয়া লর্ড কর্নেল কেসি, তারপর গিয়া অ্যালেক্স স্ট্রুটরা, তারপর এই সমস্ত আন্তর্জাতিক মানের এমপি বা আইনজীবী, তারাও কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে যেই বিচারিক কার্যক্রমগুলো বাংলাদেশে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, এটা এইভাবে না করে তারা আরও সুন্দরভাবে এই বিচারগুলো করতে পারতো, যেটা নিয়ে আসলে কোনো ত্রুটিপূর্ণ থাকতো না, কিন্তু মানে ত্রুটি থাকতো না। কিন্তু বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে যে বিচারিক কার্যক্রমগুলো ট্রাইব্যুনালের মাধ্যমে হচ্ছে, এটা আসলে সম্পূর্ণ ত্রুটিপূর্ণ বলে তারাই মনে করেন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়কালে যে সমস্ত বিচারিক কার্যক্রমগুলো আদালতে হচ্ছে, এই আদালতের বিষয়টি নিয়ে আন্তর্জাতিকভাবে শেখ হাসিনার আমলেও যে বিষয়গুলো হয়েছে, এটা নিয়েও যেরকম প্রশ্ন ছিল, এখন বর্তমানে যেই আপনার এই ট্রাইব্যুনালের যে মামলাগুলো, বিশেষ করে শেখ হাসিনার মামলাগুলো নিয়ে আন্তর্জাতিকভাবে আরও বেশি প্রশ্নবিদ্ধ হচ্ছে। সুতরাং এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে এই যে
এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেরকম 17ই নভেম্বর শেখ হাসিনাকে যেভাবে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, সেই 10 দিন পরে আবার সেখানে 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এখন যেহেতু মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে ইতিপূর্বে, সুতরাং এই 21 বছরের কারাদণ্ডের রায়টা এটা আসলে তেমন কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না বা তেমন গুরুত্ব রাখে না, কেননা আগে যেহেতু মৃত্যুদণ্ডের রায় হয়ে গেছে, সুতরাং এখন এই মামলায় 21 বছর বা 50 বছর 100 বছর সাজা হইলো, এটার আসলে গুরুত্ব নাই, ভ্যালু নাই। এই কারণেই দেখলাম আমরা কোনো মিডিয়াগুলা, আমাদের বাংলাদেশের মিডিয়া বা এই যে আপনার কি বলে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এটা নিয়ে তো একটা লড়াচড়া নাই। কিন্তু আমরা দেখলাম যে 27শে নভেম্বর রাতে এই যে জেডাই খান পান্না যেই বক্তব্য দিয়েছিলেন বা যেই আপনার শেখ হাসিনার মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন, কেননা শেখ হাসিনা নিজেই যেহেতু আদালতকে বা এই আইসিটিকে তিনি বিশ্বাস করেন না বা আইসিটির উপরে তার ভরসা নাই, সুতরাং এই শেখ হাসিনার পক্ষে তিনি যেটা এখানে পান্না লড়বেন কেন, বা এখানে এই মামলা এই আদালতের বিষয়ে তিনি নৈতিক প্রশ্ন অনেক ছুড়ে দিয়েছেন। সুতরাং এখন এটা এইভাবেই চলতে থাকলে আসলে কি হবে, এই বিচারিক কার্যক্রমের বিষয়ে আন্তর্জাতিক মহল কি ভাববে বা আমাদের বাংলাদেশের জনগণ যারা আছে তারা কি ভাববে, এটা এখন দেখার বিষয়। কিন্তু এই আইসিটি বা যেন আমাদের যে ট্রাইব্যুনাল আছে, ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা রায় দিচ্ছে। সামনে হয়তো দেখবেন আরও মামলা রায় আসছে, সেগুলোতে হয়তো মৃত্যুদণ্ড, হয়তো ফাঁসি, হয়তো কি বলে যেন যাবজ্জীবন কারাদণ্ড, এগুলো হবে। সুতরাং যেহেতু প্রথমের মামলার রায় মৃত্যুদণ্ডে ঘোষিত হয়েছে, সুতরাং অন্যান্য মামলার রায়গুলোর তত গুরুত্ব রাখবে বলে আমি মনে করি না। আর সবশেষ যেটা বলা যায়, আসলে ওই যে পিৎজা ডেলিভারির মতো বা পিৎজা পাওয়ার মতো করে সকলের যেহেতু এখানে দায় ছিল, সকলকেই সমভাবে এখানে আপনার বিচার করলে তাহলে বিচারটা সঠিক প্রক্রিয়ায় হয়েছিল বলে মনে করা হতো। কিন্তু সেখানে বিশেষ ব্যক্তিকে উদ্দেশ্য করে যেহেতু এই যে বিচারিক কার্যক্রমগুলো করা হচ্ছে, এই ক্ষেত্রে বা এই জন্য সকলেই এটা নিয়ে প্রশ্ন তুলবে। তাই সকল বিচারগুলা ন্যায়ভাবে, সুন্দরভাবে, কারোর প্রতি প্রতিহিংসামূলকভাবে না হয় যদি সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিকভাবে বা বিচারের গতি যদি হতো, তাহলে হয়তো মানুষের এটা নিয়ে প্রশ্ন তোলা হতো না বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।